সুপ্রিয় দর্শক মন্ডলী, পাবলিক টকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং অত্যন্ত সুপরিচিত আহ, মজিবুল হক চুন্নু। তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং একাধিকবার সংসদ সদস্য ছিলেন এবং সরকারের আহ, মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। তো মজিবুল হক চুন্নু, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ এবং জি, কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ জি, ভালো আছি। জি জি জি। আপনার কাছে প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাই যে আসলে অনেক দিন পরে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচনের কথা যেটা আসছে, যে দীর্ঘ 15 বছর পরে একটা নির্বাচনী উৎসব হবে, কিন্তু অনেকে বলছে যে আসলে নির্বাচনী উৎসব বা উত্তাপ সেভাবে নেই। এবং আপনি তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার অনেক নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে। এই যে উত্তাপ, নির্বাচনের উত্তাপ বা নির্বাচনী যে উৎসবে একটা কমতি বলে মনে করছেন অনেকে, এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। আসলে নির্বাচনের বিষয়ে যদি বলি, হ্যাঁ আমি অনেকবার নির্বাচন করেছি। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর 54 বছরে 12টি পার্লামেন্ট নির্বাচন হয়। তার মধ্যে 9টি নির্বাচনে আমি অংশগ্রহণ করি, 6 বার জয়লাভ করি। 3বারের মধ্যে 2বার আমি একদম নেক টু নেক 500-1000 ভোটের ডিফারেন্স ফেল করি। আমার একটা অভিজ্ঞতা আছে, এটা ঠিক। বর্তমান অন্তর্বর্তী সরকার তারা ঘোষণা দিয়েছেন যে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করবেন। উৎসব মুখর পরিবেশে নির্বাচন করবেন, এই উৎসব মুখরটা কি এটা আসলে জনগণ এখনো বুঝতে পারছেন না। এখনো মানুষ বলাবলি করছেন যে নির্বাচন হবে কি হবে না। আর নির্বাচনের বিষয়ে যদি জনগণের মধ্যে আস্থা না আসে যে নির্বাচন হবে, এরকম আস্থা যদি না আসে, তাহলে তো এই নির্বাচনটা কিভাবে উৎসব মুখর হবে? 1। 2 নম্বর হলো, নির্বাচন যদি করতে হয়, আপনারা জানেন যে আরপিও অনুযায়ী জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড দল। আমাদেরকে অনেক সময় রাজনৈতিক কারণে কারণে গালিগালাজ করা হয়, স্বৈরাচার দোষর বলা হয়, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, আমরা রাজনীতি করেছি, বিভিন্ন সময় নির্বাচন করেছি। সেই নির্বাচন অনেক সময় বাংলাদেশের বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। নির্বাচনে অনেক প্রশ্ন আছে, আমাদের দোষ থাকতে পারে, আমাদের নৈতিকভাবে আমরা অনেক ভুল করতে পারি, সেই জন্য আমরা জাতির কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টি একটি রেজিস্টার্ড দল এবং বাংলাদেশে স্বাধীনের পরে মূলত যে 3টা দল দেশ শাসন করেছে, সেটা হলো আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে তার একটা ভালো ভোট ব্যাংক আছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এই করতে পারবে কিনা, এই বিষয়ে আমরা আসলে নির্বাচন কমিশন যদিও একটি নিরপেক্ষ বডি, একটি কনস্টিটিউশনাল বডি, তাদের কাছ থেকে আমরা ওই রকম কোনো আচরণ পাইনি। আপনারা দেখেছেন যে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করার পূর্বে এবং পরে নির্বাচন কমিশন অনেক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন, মত বিনিময় করছেন, নির্বাচন কিভাবে করা যাবে, কিভাবে করা হবে সেইগুলি কথা বলছেন। কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড, তার সাথে যে 14 দল তারা এখনো ব্যান্ড না, জাতীয় পার্টি এখন পর্যন্ত ব্যান্ড না। এখন জাতীয় পার্টি একটি বৈধ দল। জাতীয় পার্টি বৈধ দল হয়ে থাকে, নির্বাচন করতে আমরা চাই। আমাদের সঙ্গে যদি নির্বাচন কমিশন কথা না বলেন, আলাপ না করেন, তাহলে পাবলিকলি কি বার্তা যায়? সেই বার্তাটা হলো যে নির্বাচন কমিশন আসলে ইনডাইরেক্টলি মনে হয় আমরা নির্বাচন করি, এটা চান না। যদি না চান, অনেকগুলি দলকে যদি নির্বাচন থেকে বাদ রাখেন, তাহলে সেই নির্বাচনটা ইনক্লুসিভ বা আনন্দমুখর পরিবেশে কিভাবে হবে? তারপর দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা গত পরশু আপনি দেখেছেন কারণ বাজারে বিএনপির একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সারা দেশে মব আছে, এখন পর্যন্ত আছে। বিভিন্ন এলাকায় যার যেভাবে ইচ্ছা আইন হাতে তুলে নিচ্ছেন। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আমি
জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান আমরা বিভিন্ন সময়ে সরকারের কাছে অনুরোধ করেছি যে প্রত্যেকটা নির্বাচনের সময় নির্বাচনকে অর্থবহ করতে হলে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, অস্ত্রবাজ, চুর ডাকাত এবং সন্ত্রাসীদেরকে ধরতে হবে। আপনি দেখেন এইবারে নির্বাচনকে সামনে রেখে সরকার এই যে আন্দোলনের সময় আগস্টের পরে নরসিংদী থেকে এবং বিভিন্ন থানা থেকে শত শত যে অস্ত্র হারানো গিয়েছে বা লুটপাট করা হয়েছে, সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। সেই অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এবং মব মব যদি বন্ধ না করা হয় এবং যদি চাঁদাবাজ যারা নাকি অস্ত্রবাজ তাদেরকে যদি ধরা না হয়, তাহলে নির্বাচনটা নিরপেক্ষভাবে বা পক্ষপাতহীনভাবে অথবা উৎসবমুখর পরিবেশে বা নিরপেক্ষভাবে কিভাবে নির্বাচনটা হবে সেটা আসলে আমি বুঝতে অক্ষম। আমি নিজেও আচ্ছা, এই জায়গায় আমি একটা প্রশ্ন সম্পর্ক করতে চাই। আপনি বললেন যে আসলে নির্বাচন হবে কিনা সেটা নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তো নির্বাচন অলরেডি যেটা বলছে যে টাইম ট্রেনে উঠে গেছে, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। তারপরেও আপনার কেন মনে হচ্ছে যে আসলে নির্বাচন, বা মানুষের কেন মনে হচ্ছে যে নির্বাচন হবে না বা নির্বাচন আসলে হওয়ার মতো অবস্থায় নাই? সেটা কেন মনে হচ্ছে, সেটা যদি একটু বলতেন। দেখুন, মানুষ কেন মনে করছে এই কথাটার জবাব আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আপনি যান যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারি হবে কিনা, সবাই বলবে যে হবে কিনা। এবং জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বলুন তো হবে কিনা। কেন এই কথাটা বলে? এই কথাটা বলার অর্থটা হইলো, কারণটা হইলো যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচনটা যে হবে এই যে আস্থা সৃষ্টি করা, বিশ্বাসটা সৃষ্টি করা, সেই বিশ্বাসটা এখন পর্যন্ত সৃষ্টি করতে পারেন নাই। আপনি দেখেন শুধু আমরা কেন, যারা নাকি এখন মাঠে এই মেইন মেইন যারা স্টেক হোল্ডার ধরেন বিএনপি এবং জামাত ইসলাম এনসিপি সহ তাদের নেতাদের বক্তব্যগুলো আপনারা দেখেন বিশ্লেষণ করে, তারাও কিন্তু বলছেন যে এই সরকার একটি দলের পক্ষে আছে বা এই সরকার নিরপেক্ষ না, বা অনেক আমলা মানে তারা পক্ষপাত ভাবে কাউকে সমর্থন দিচ্ছে, সহায়তা করছে। এটা আমার না, জামাত ইসলাম সহ বিভিন্ন দল যারা আগস্টের আন্দোলনে অবদান রেখেছিলেন তারাই কিন্তু বলছেন। এবং আমরাও মনে করি আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে, আস্থাটা এখন আমাদের মধ্যেও আসে নাই। কারণ কেন আসে নাই আপনাকে একটা এক্সাম্পল দেই। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, যিনি 7 বার এমপি ছিলেন এবং 5-6 বার মন্ত্রী ছিলেন, তার বাড়ি চট্টগ্রাম হাটহাজারী, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি যখন ডিক্লেয়ার করলেন যে নির্বাচন করবেন, এই ডিক্লেয়ার করার 3 দিনের মধ্যেই ওনার গ্রামের বাড়িতে ওনার যে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাদের কর্মীরা এসে তার বাড়িতে রাত্রিবেলায় আক্রমণ করে এবং আগুন দিয়ে গাড়ি সব তার বাড়িটা জ্বালিয়ে দেয়। পরবর্তী সময়ে যখন তিনি অনেক চেষ্টা করে মনোনয়ন দাখিল করলেন, তারপর যখন যেদিন বাছাই হবে, বাছাইয়ের দিন আনিস ইসলাম মাহমুদ সাহেবের যে প্রস্তাবক সমর্থক সহ কয়েকজন যখন বাছাই অংশগ্রহণ করার জন্য যায়, প্রতিমধ্যে সেই বিএনপি প্রার্থীর যে সমর্থক তারা কিন্তু বাধা সৃষ্টি করে তাদের আটকে রাখে। তখন ব্যারিস্টার আনিস সাহেব চট্টগ্রামের পুলিশ কমিশনকে ফোন করেন। পুলিশ কমিশনের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ সেই লোকদেরকে উদ্ধার করে তারা সেই প্রস্তাবক সমর্থক সহ কয়েকজন ব্যক্তিকে রিটার্নিং অফিসার অর্থাৎ চট্টগ্রাম জেলা প্রশাসক অফিসে নামিয়ে দেওয়ার পরে রিটার্নিং অফিসারের সামনে থেকে নিচে থেকে সেই প্রস্তাবক সমর্থক সহ 5 জনকে সেই বিএনপি সমর্থিত যে প্রার্থী তাদের যে কর্মীরা সেই কর্মী সেখান থেকে ছিনতাই করে নিয়ে যান। আমি কিছু 3 থেকে প্রার্থী আমার প্রস্তাবক সমর্থক যখন জেলা প্রশাসক যখন আমার নাম ঘোষণা করেন, তখন সেখানে আমার প্রতিদ্বন্দ্বী যিনি বিএনপি প্রার্থী তার পক্ষের লোকজন হই হই রই রই করে চিৎকার করে আমার বিরুদ্ধে স্লোগান দিতে থাকলো। সেইখানে সেই স্লোগান, বাজে স্লোগান, সেই স্লোগানের মধ্যে জেলা প্রশাসক যে রিটার্নিং অফিসার তিনি সেই স্লোগান থামাতে পারেন নাই, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এই যদি অবস্থা হয় তাহলে আপনি বলুন কিভাবে নির্বাচনটা সুষ্ঠু হবে আমরা বিশ্বাস করতে পারি বা আস্থা রাখতে পারি? এবং ঠিক একইভাবে জনগণও
এখনো মানে বিশ্বাসই করতে পারছেন না যে আসলেই কি নির্বাচনটা হবে কিনা। আমরা চাই নির্বাচনটা হোক সবাইকে নিয়ে একটা সুষ্ঠু পরিবেশে, এবং সেই নির্বাচন করতে গেলে অবশ্যই প্রথমে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করতে হবে, চাঁদাবাজ যারা নাকি সন্ত্রাসী তাদেরকে ধরতে হবে। অনর্থক একটি দলের, বিশেষ দলের কর্মী যারা কোন মামলা নেই, মোকদ্দমা নাই, নিরীহ কর্মী, এদেরকে ধরে তো আসলে পরিস্থিতি ভালো করা যাবে না। ধরতে হবে মূলত যারা অস্ত্র বাস, যাদের অস্ত্র আছে। এই যে পরশুদিন একদম মানে হাজার হাজার মানুষের ডগায়, নাকের ডগায়, কারণ বাজারের মতো একটা বিজি এলাকা, সেইখানে গুলি করে চলে যায়, কেউ কিছু করতে পারলো না। এই অবস্থায় এখন নির্বাচন করতে যাব, তাহলে আমাদের কিন্তু এরকম করবেন, এটার গ্যারেন্টি কি? এছাড়া জাতীয় পার্টি আরেকটা প্রবলেম, সেটা হলো আগস্টের পরে আমি সহ আমাদের পার্টির অনেক নেতার বিরুদ্ধে ফেক মামলা দেওয়া হয়েছে, যে মামলাগুলি এতই ফেক যে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে কথা বলি মামলাগুলি নিয়ে, তখন ওনারা কিন্তু বলেছেন যে এগুলো আসলে ফেক মামলা, এবং ওনারা বলেছেন ব্যবস্থা নেবেন। এমনকি ফৌজদারি আইনে 173 যে সেকশন, সেই সেকশন অ্যামেন্ডমেন্ট করেছেন এই মামলাগুলিতে পরিত্রাণ দেওয়ার জন্য। কিন্তু আজকে পর্যন্ত সেই সমস্ত মামলা প্রত্যাহারের বা ফাইনাল রিপোর্টের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখছি না। এখন আমি কোন ভরসায় এলাকায় যাব? আমি এলাকায় গিয়ে নির্বাচন করলে আমার সেই ফেক মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করা হবে না, এটারই কি গ্যারেন্টি আছে? কাজে আমরাও নির্বাচনটা নিয়ে খুব টেনশনে আছি যে নির্বাচনটা কিভাবে অংশগ্রহণ করবো। আমরা করতে চাই একটা ভালো পরিবেশে। বুঝছি। না, যেমন মানুষের মধ্যে একটা কথা আছে যে এবার আসলে নির্বাচন যে সুপার ম্যানেজড বা ম্যানেজড একটা নির্বাচন প্রক্রিয়া চলছে, এবং সেই বিষয়টিকে সেই বিষয়টি ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার আবার সেটার একটা দিয়েছেন যে না, কোনো ধরনের ম্যানেজ বা কোনো ধরনের আহ, নির্বাচন হবে না। কিন্তু এই যে কার্যক্রমগুলো যেটা দেখছে, যেমন আপনি যেটা বললেন যে আহ, নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়ে নেওয়াই নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে, এবং আমরা যেটা দেখেছি যে আহ, একই জনের এক প্রার্থীর সেম মনোনয়ন এক জায়গায় গৃহীত হয়েছে, এক জায়গায় গৃহীত হয় নাই। আবার একই ধরনের সমস্যা কারুরটা গৃহীত হয়েছে, কারুরটা হয় নাই। এই যে একটা মিসম্যানেজমেন্ট, এইটাকে আসলে আপনি কিভাবে মানে দেখছেন? যে তার মানে কি এই নির্বাচন কমিশনার বলেন বা যারা কাজ করছেন তাদেরকে আসলে অভিজ্ঞতা বা অন্য অন্য অনেক কিছুতেই কোনো ঘাটতি আছে কিনা, বা আসলে তারা পারবে কিনা এই বিষয়টা ম্যানেজ করতে? সেই জায়গাটা থেকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমার যেটা মনে হয় সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণ পুরোপুরি আছে এটা মনে হয় না। এবং সেটা সরকারের ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা বলতে পারবো না। তো মনে হয় না যে সব জায়গায় নিয়ন্ত্রণ আছে। কারণ আপনি দেখেন অনেক জায়গায় দেখা গেছে যে প্রার্থী যারা বিএনপির দানের শীর্ষে যারা মানে মার্কা নিয়ে চিঠি নিয়ে গেছেন, তাদের আসলে এই আপনার ওই মনোপত্রগুলি খুব একটা কেয়ার করে দেখা হয় নাই, এমনকি জামাত ইসলামেরও। বাট আমাদের জাতীয় পার্টি সহ অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী নমিনেশন ফাইল করেছেন, তাদেরগুলি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড পুঙ্খানুপুঙ্খ ভাবে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেইগুলি ধরার চেষ্টা করেছেন। এতে মনে হয় প্রশাসনও মানে রিটার্ন অফিসারও 100% যে তারা ফেয়ার, এটা আমাদের মনে হচ্ছে না। আসলে পুরো বিষয়টা নিয়ে একটা এই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এবং সবাইকে নিয়ে, দেশের বুদ্ধিজীবী, দেশের যারা নাকি বিদগ্ধজন, তাদের সবাইকে নিয়ে যদি নির্বাচন কমিশন বা সরকার আলোচনা করে একটা ভালো পরিবেশ করার জন্য একটা আস্থা সৃষ্টি করতে পারতেন, মেনলি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারতেন, অস্ত্রবাজকে ধরতে পারতেন, চাঁদাবাজদেরকে ধরতে পারতেন, তাহলে আমার মনে হয় মানুষের মধ্যে একটা স্বস্তি আসতো, একটা বিশ্বাস আসতো। এই যে অস্ত্রবাজদেরকে এখন ধরা যায় নাই, চাঁদাবাজদেরকে ধরা যায় নাই, সন্ত্রাসীদেরকে ধরা যায় নাই, এই সমস্ত কারণে কিন্তু মানুষের মধ্যে এখনো ফেয়ার নির্বাচনটা হওয়া বা নির্বাচন হবে কিনা হবে, এই আস্থাটা কিন্তু এখনো আসতে পারে নাই। এটা সরকার এবং নির্বাচন কমিশন দুই পক্ষেরই কাজ। রাজনৈতিক ভাবে একটা সরকার, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার আসলে দেশের স্থিতিশীলতা আসবে, বা দেশের যে বর্তমান অরাজকতা পরিস্থিতি চলছে সেটা ঠিক হবে। তো
তো এই যদি এরকম একটা নির্বাচন অবস্থা হয় মানে হযবরল টাইপের বা এই যে যে ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি আসলে নির্বাচন পরবর্তী যে স্থিতিশীলতা বলা হচ্ছে বা যে ধরনের ইয়ের কথা বলা হচ্ছে সেটা কি আসলে সম্ভব হবে কিনা? নাকি এখন অনেকে আবার বলছে যে এই ধরনের নির্বাচনের পরবর্তীতে অবস্থা আসলে স্থিতিশীল থাকবে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই বিষয়ে আপনি কি মনে করেন? আসলে এটা ঠিক যে আমাদের দেশ চায়, জাতি চায় সবাইকে নিয়ে একটা ভালো সুষ্ঠু আনন্দমুখর পরিবেশে নির্বাচন হোক, মানুষের ভোটের অধিকার প্রয়োগ করো এবং মানুষের রায়ের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। এটা সবাই চায়, আমরাও চাই। আর যেটা বলতেছিলাম যে ওই জি, নির্বাচনটা আসলে সবাইকে নিয়ে আহ, করাই উচিত ছিল। আমি এই বিষয়ে বিশদ না বলে একটা কথাই বলবো, 2024 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচন হওয়ার আগে আমি পার্লামেন্টে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বক্তব্যে বলেছিলাম যে মানে প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই বড় দল, যে কোনো একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সে নির্বাচন আসলে গ্রহণযোগ্য হয় না, টেকসই হয় না। আসলে এটা ঠিক। আমি মনে করি যে এখনো নির্বাচনটা সবাইকে নিয়ে করা উচিত। যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, মার্ডার কেস আছে, টাকা পাচার আছে, দুর্নীতি আছে, যা আছে সমস্ত ওই অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে মামলা করা হোক, তাদেরকে সাজা দেওয়া হোক। কিন্তু নির্বাচনটা কোন দলকে যদি নিষিদ্ধ করা না হয়ে থাকে, তাহলে এই নিষিদ্ধ না হয়ে থাকলে ওই সমস্ত দলগুলি সবাইকে নিয়ে একই রকম আচরণ করে, একই রকম ভাবে ব্যবহার করে, আলোচনা করে এই নির্বাচনটা করলে আমার মনে হয় যে আর একটু সহজ হতো এবং বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে আরো বেশি আসতো। জি, ধন্যবাদ। আপনি খুবই সুন্দর কথা বলেছেন। আসলে সবাই মিলে থাকলে এটা স্থায়িত্বটা বা টেকসই যেটা বললেন সেটার একটা ব্যাপার থাকে। কিন্তু এই মুহূর্তে আরেকটা বিষয় যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সরকার। আসলে যে দলই জিতুক একটা জাতীয় সরকার গঠনের বিষয় নিয়ে কথা হচ্ছে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি এই জাতীয় সরকারের বিষয়টা আসলে কতটুকু ফলপ্রসূ হবে এবং এই বিষয়টা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কিভাবে আপনি দেখছেন? না, জাতীয় সরকার মানে কি আপনি বলছেন যে নির্বাচনের পরে মানে না নির্বাচনের আগে? কথা তো জি না, এখন তো যে কথাটা হচ্ছে যে নির্বাচন তো যেহেতু হয়ে যাচ্ছে, নির্বাচন হবে, নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠনের বিষয়ে সবার মানে বিশেষ করে দেখতে পাচ্ছি জামাত এবং এর আগে থেকে বিএনপিও বলছিল যে তারা সবাইকে নিয়ে একটি সরকার চালাবে। তার মানে এটা তো জাতীয় সরকারের মতো একটি বিষয়। সেই কারণেও কি আসলে নির্বাচনের যে উত্তাপটা সেটা কম কিনা বা আসলে এটা নিয়ে নির্বাচন নিয়ে আসলে আহ, বিশেষ করে এখনকার যে বৃহৎ দুই দল যেটা মনে করছে আর কি, আমরা বৃহৎ দল বলতে যারা দুইজন এখন দুইটা জোটের পক্ষে আছে, তারা কি আসলে এই জিনিসটাকে ওরকম সিরিয়াসলি নিচ্ছে না নির্বাচনটা, সেরকম মনে করেন কিনা? না, নির্বাচনটা সিরিয়াসলি যারা মাঠে নামছেন তারা তো নিশ্চয়ই সিরিয়াসলি নিবেন। তবে জাতীয় সরকার যেটা নির্বাচন পরে আমাদের দেশে সব দল, বিরোধী দল এবং সরকারি দল মিলে যদি সরকার গঠন করে, সরকার থাকে, তাহলে সরকারের ভুল ত্রুটিগুলি কে ধরিয়ে দিবে? কারণ পার্লামেন্টের রাজনীতিতে সৌন্দর্যটা এটাই যে সরকার থাকবে এবং স্ট্রং বিরোধী দল থাকলে সরকার ভুল কম কম করবে, সরকারের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিবে, জনগণের পক্ষে সঠিক কথাগুলি বিরোধী দল থেকে বলা হবে। এখন যদি নির্বাচনের পরে সবাই মিলে একটা সরকার গঠন করে আর বিরোধী দল হিসেবে যদি কেউ ভূমিকা না রাখে, তাহলে আবার কি এই স্বৈরাচারী মনোভাবটা চাঙ্গা দিয়ে উঠবে কিনা বা এক পেশের মনোভাব চাঙ্গা দিয়ে উঠবে কিনা, এই বিষয়টা চিন্তা করতে হবে। তবে আমি তো মনে করি নির্বাচনের পরে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তার কাছে সরকার গ্রহণ করতে পারে। আর বিরোধী দল থাকা উচিত, স্ট্রং বিরোধী দল থাকলে আরো ভালো, গণতন্ত্র মজবুত হয়, মানুষের পক্ষে কথা বলা যায়, সরকারের ভুল ত্রুটিগুলি স্ট্রংলি অপোজ করা যায়। কাজেই পার্লামেন্টের সিস্টেমে নির্বাচনের পরে
সরকারি দল বা বিরোধী দল থাকাটা আমি মনে করি ভালো। তারপরও একটা সাময়িক সময়ের জন্য যদি মনে করা হয় যে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য বিশেষ মানে কারণে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলবেন, এই মতাদর্শ রেখেও, পার্থক্য রেখেও যদি পথ চলতে যান জাতির প্রয়োজনে 6 মাসে, সেটা একটা স্বল্প সময়ের জন্য হয়তো হইতে পারে, কিন্তু লং রানে হবে না। কারণ লং রান হবে এই কারণে, যারা নির্বাচন আছেন তার প্রত্যেকটা দলের নিজস্ব এজেন্ডা আছে, প্রত্যেকটি দলের আদর্শ এক এক রকম। জামাতের আদর্শের সঙ্গে বিএনপি আদর্শ, এক একটা দলের এক এক রকম তাদের এজেন্ডা, তাদের আদর্শ, সেইগুলিকে নিয়ে একসঙ্গে লং রানে সরকার গঠন করা, এটা আমাদের দেশের পার্সপেক্টিভে সম্ভব কিনা আমার মনে যত সন্দেহ আছে। তবে পার্টিকুলার কিছু বিষয়ে হয়তো এটা সাময়িকভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে। আর পার্লামেন্টের রাজনীতিতে অবশ্যই বিরোধী দল স্ট্রং অপোজিশন থাকাটা ভালো। জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা বিষয় বলেছেন যে কিভাবে এটা হতে পারে, এবং হয়তো স্বল্প সময়ের জন্য হতে পারে, কিন্তু লং টার্মে এটা সম্ভব না। কিন্তু আপনি আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানুষ। আমরা এই মুহূর্তের ছাত্র রাজনীতির যে বিষয়টি, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে এই সাম্প্রতিক সময়ে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা মানে একদম ভূমিধস বিজয় দেখলাম ছাত্র শিবিরের। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন, যারা অনেকদিন রাজনীতি করতে পারে নাই, কিংবা আপনার বলা হচ্ছিল সেরকম আসলে স্ট্রং তাদের সামর্থ্যও নাই, তারা কিভাবে এরকম এই যে বিজয়, যে সব ক্ষেত্রে যতগুলো নির্বাচন হলো সবগুলাই, তো সেটাকে আপনি কিভাবে দেখছেন, বা এটার কারণটা কি যদি আপনি একটু বলেন? দেখুন, এটা আসলে কারণটা আমি বিশ্লেষণ করে এই মুহূর্তে বলার মতো অবস্থায় নাই। তবে এটুকু আচ্ছা। বলবো যে যেহেতু এখানে নির্বাচন হয়েছে এবং খুব বেশি মানে ওই যারা নাকি নির্বাচনে পরাজিত হয়েছে তাদের পক্ষ থেকে স্ট্রং কোনো অবজেকশন নাই যে নির্বাচনটা ভালো হয় নাই, এই ধরনের অবজেকশন নাই। মোটামুটি যেহেতু নির্বাচন ভালো হয়েছে, সেই নির্বাচন ছাত্ররা তাদের যে মতামত প্রদান করেছে এটাকে আমাদের সম্মান করা উচিত। নিশ্চয়ই যারা জয়ী হয়েছেন তাদের সাংগঠনিক কর্মকাণ্ড দ্বারা, তাদের ব্যবহার দ্বারা সাধারণ ছাত্রদের তাদের প্রতি আকৃষ্ট করার মতো নিশ্চয়ই এমন এমন কিছু কিছু কর্ম করেছেন যার কারণ তাদেরকে সাপোর্ট দিয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়গুলি যারা ছাত্র সবাই সচেতন, তাদেরকে আমার মনে হয় ফলস করে বা এই মিথ্যা কথা বলে তাদের রায় নেওয়া সম্ভব না, তাদের তাদের যে সাপোর্ট নেওয়া সম্ভব না। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য, এবং আপনার ব্যস্ততার মধ্যেও যে আপনি সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।